আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা অর্থনীতির ১ম অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে এই লেকচারে মূলত ফোকাস করা হবে পিপিএফ প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার যেটাকে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বলা হয় আর বাংলায় বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। তার আগে আমরা যেহেতু এটা ১ম চ্যাপ্টার অর্থনীতি সম্পর্কে কিছু বেসিক কথাবার্তা বলে নেব। অনেকেই তোমরা শুনেছ যে অর্থনীতি কঠিন। কিন্তু আমার কাছে মনে হয় যে অন্যান্য সাবজেক্টের তুলনায় অর্থনীতি মোটামুটি সহজ। যদি কেউ বুঝতে চাও, সহজের কয়েকটা রিজন বলি। একটা হচ্ছে এটা জীবনের সাথে সম্পর্কিত সাবজেক্ট। আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের বাস্তব জীবনে ঘটে যাওয়া কাহিনীগুলোকে এই আমাদের পড়ালেখার সাথে কানেক্ট করব। তোমরা আসলে বুঝবে যে আচ্ছা আমি এই কাজটা করি এটা অর্থনীতিতে এই বলা হয়েছে। যদি তুমি এইভাবে কানেক্ট করতে পারো অর্থনীতি তোমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হবে। তুমি যেহেতু বাস্তব জীবনের ঘটনাগুলো রিলেট করবে অর্থনীতি তোমার কাছে সহজ মনে হবে। জাস্ট এই একটা জিনিস করার সবসময় চেষ্টা করবে। আচ্ছা, তাহলে সেই জিনিসটা দিয়ে শুরু করা যাক। মানব জীবনের অর্থনৈতিক সমস্যা। আমাদের জীবনের অর্থনৈতিক সমস্যা আছে। কিন্তু অর্থনীতি সেটাকে কিভাবে দেখেছে? আমরা একটু দেখি। অর্থনৈতিক সমস্যার ১ম সমস্যাটা হচ্ছে অভাব অসীম। অসীম অভাব মানে কি? ধরো একজন মানুষের ১ম এ একটা বাড়ি ছিল না, সে বাড়ি করল। বাড়ি করার পরে তার গাড়ির অভাব দেখা দিল। গাড়ির অভাব পূর্ণ হওয়ার পরে তার দেখলো যে সে তার বাড়িটা ছোট হয়ে গেছে। একতলা বাড়িতে তার হচ্ছে না, ফ্যামিলি সাইজ বড় হয়ে গেল। তখন তার হচ্ছে ২ তলা বাড়ি লাগবে। এইভাবে একটার পর একটা অভাব। তাহলে অর্থনীতি আসলে অভাবটা কি? অর্থনীতিতে অভাব হচ্ছে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। তাহলে মানুষের কি পাওয়ার আকাঙ্ক্ষা শেষ আছে? নেই। তার মানে এই যে মানুষের অভাব বা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাটা হচ্ছে অসীম। মানুষ একটা জিনিস পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা পোষণ করবে, তারপরে সেই অভাবটা পূর্ণ হবে, মানে সেটা পেয়ে যাবে। তারপরে সে দেখবে যে তার নতুন কোনো অভাব দেখা দিয়েছে। এইভাবে মানুষের মানব জীবনের অর্থনৈতিক সমস্যার মূল একটা সমস্যা হচ্ছে মানুষের যে অভাব, এটা শেষ হবে না। একটার পর একটা অভাব দেখা দিবে, মানুষ পূর্ণ করার চেষ্টা করবে। কিন্তু মানুষ কি সব অভাব পূর্ণ করতে পারে? অ্যান্সারটা হচ্ছে পারে না। কিন্তু চিন্তা করেছো কেন পারে না? চলো সেই অ্যান্সারটাই দেই। কারণটা হচ্ছে দুষ্প্রাপ্যতা। অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলতে বোঝায় এই যে আমাদের আমাদের অসংখ্য অভাব রয়েছে, সেটার সীমা নেই। অসীম অভাব পূর্ণ করতে গেলে যে পরিমাণ সম্পদের দরকার, ঠিক সেই পরিমাণ সম্পদ আমাদের নেই। এই সম্পদের স্বল্পতাই হচ্ছে দুষ্প্রাপ্যতা। তাহলে দুষ্প্রাপ্যতা কি? এই যে অসীম অভাবের তুলনায় আমাদের যে কম সম্পদ আছে এটাকে বলা হচ্ছে আমাদের অভাব। ধরো যে অভাবের শেষ নাই। এই যে এরকম পাহাড়ের সমান অভাব। কিন্তু আমাদের সম্পদ কতটুকু? এই যে কম। এখন এতটুকু সম্পদ দিয়ে এই যে এত বড় অভাব, পাহাড়ের সম অভাব, যেটা পাহাড়ের পাদদেশে পড়ে রয়েছে আমাদের সম্পদটা, এই যে এগুলো হচ্ছে আমাদের সম্পদ, এই ছোট্ট। কিন্তু অভাব তো এই বড়, এর থেকেও বড়। পুরো স্ক্রিনটা জুড়ে আঁকলেও দেখা যাবে আমাদের অভাব। অভাবের শেষ নেই। তাহলে এই যে অভাবের তুলনায় সম্পদের কম পাওয়াটাকে বলা হচ্ছে দুষ্প্রাপ্যতা। ওকে, তাহলে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে নির্বাচন। তাহলে আমরা নির্বাচন বলতে কি বুঝি? নির্বাচনে আমরা কি করি? রাজনৈতিক নির্বাচনটা হচ্ছে আমরা নেতা নির্বাচন করি। কিন্তু যখন অর্থনীতি পড়ছো, অর্থনীতিতে নির্বাচন কি? অর্থনীতির নির্বাচন হচ্ছে এই যে একটু আগে আমরা অনেক অভাবের কথা বলেছি। গাড়ির অভাব, বাড়ির অভাব, তারপরে হচ্ছে খাবারের অভাব। এখন ধরো একটু গরিব মানুষ, যার কিছু টাকা তার হাতে আছে বা তার অনেকগুলো অভাব আছে, তার মধ্যে একটা খাদ্যের অভাব, তার কাপড়ের অভাব, তারপরে তার কিছু শৌখিন অভাবও আছে। এই অভাবগুলোকে সিরিয়াল করলে অনেকগুলো অভাবকে একসঙ্গে নিলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অভাবটা সেটা কিন্তু তাকে বাছাই করে পূরণ করতে হবে, কারণ তার হাতে যে সম্পদটা আছে সেটা লিমিটেড। তাহলে ধরো যে একজনের কাছে ১,০০০ টাকা আছে, তার এখন চাল নাই। তারপরে তার তো এখন আরো অনেক কিছু করতে ইচ্ছা করতেছে, সে তার রেস্টুরেন্টে খাইতে মন চাচ্ছে, তার হচ্ছে চাল নাই, তার ফ্যামিলি চলবে। তাহলে সেই মানুষটা কি করবে? কোনটা করবে? সে একা রেস্টুরেন্টে খাবে নাকি হচ্ছে পুরো ফ্যামিলির জন্য চালের অভাবটা পূর্ণ করবে? তার তো রেস্টুরেন্টে খাইতেও ইচ্ছা করতেছে, আবার তার হচ্ছে সে যদি একবেলা রেস্টুরেন্টে খায় ১,০০০ টাকা খরচ করে, তাহলে বাকি ফ্যামিলি মেম্বার এবং সে অন্যান্য সন্ধ্যায় কি খাবে সে জানে না। তাহলে তার একটা অভাব হচ্ছে চালের অভাব, খুবই বেসিক একটা বলতেছি। আর একটা হচ্ছে তার রেস্টুরেন্টে খাইতে মন চাচ্ছে। এই দুইটা অভাব, এই দুইটা অভাবের মধ্যে তোমার মনে হয় কোনটা সে পূরণ করবে? অবশ্যই সে চাল কিনবে। And তোমার যত অভাব আছে, তোমার কাছে যদি কিছু টাকা থাকে, সেই অভাবগুলোর মধ্যে তুমি কোন অভাবটা পূর্ণ করবে? তোমার অভাবগুলো লিস্ট করো, সবচেয়ে গুরুত্বপূর্ণ অভাব, এই যে ৪টা ৫টা অভাব লিস্ট করো, করে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভাবটা তুমি পূর্ণ করবে। এই যে ৪-৫টা অভাব তুমি লিস্ট করলে, এখান থেকে একটা বাছাই করে তোমার সম্পদে পূর্ণ করতেছে। এই বাছাই বা নির্বাচনটাকে, এই বাছাই করাটাকেই বলা হচ্ছে নির্বাচন। নির্বাচনে আমরা সেম কাজ করি। ৪ জন বা ৫ জন একটা নির্বাচনে প্রার্থী দাঁড়াই। যেমন গত ইলেকশনে কি হয়েছে? এই যে
আমাদের এখানে যারা ছিল ধান মার্কা, তারপরে হচ্ছে দাঁড়িপাল্লা, তারপরে আছে রিক্সা, তারপরে ফুটবল। এই প্রার্থীগুলোর মধ্যে এই ৪ জন প্রার্থী দাঁড়াইছে। যাকে পছন্দ তাকে তুমি বাছাই করলা, মানে তার হচ্ছে ব্যালটের উপরে একটা সিল দিয়ে দিলা। তাহলে তাকে তুমি নির্বাচন করলে, বা তুমি সবাই মিলে যাকে বেশি ভোট দিয়েছে সে নির্বাচিত হলো। ঠিক একইভাবে অর্থনীতিতেও নির্বাচন হচ্ছে প্রার্থী বাছাই নয়। এখানে হচ্ছে এই যে আমার যত অভাব আছে, একজন মানুষের অনেক অভাব রয়েছে, সেই অভাবগুলো থেকে গুরুত্বপূর্ণ অভাবটা বের করাটাই হচ্ছে নির্বাচন। আশা করি এই ৩টা কনসেপ্ট নিয়ে কারো কখনো আর কোনোদিন ঝামেলা হবে না। এবং দেখো এই কাহিনীগুলো কিন্তু আমাদের জীবনে বাস্তব। সেগুলোকে আমরা অর্থনীতিতে সুন্দরভাবে উপস্থাপন করতেছি। এখন আসো মৌলিক অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে ওই সমস্যাগুলো যেগুলো আসলে অর্থনীতিবিদরা একদম শুরু থেকে সলভ করার চেষ্টা করেছে, তারপরে ভবিষ্যতেও এই সমস্যাগুলো সমাধান করতে চাওয়া হবে। এই ধরনের যে সমস্যাগুলো আছে সেটাকেই বলা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। মোটা দাগে সেই সমস্যাগুলোকে জাস্ট ৩টা ভাগে ভাগ করা যায়, বা ৩টা জিনিসের মধ্যে সীমাবদ্ধ করা যায়। সেগুলো কি? সেগুলো হচ্ছে, ১ নাম্বার হচ্ছে কি উৎপাদন করতে হবে। আমার যে সম্পদ আছে সেটা ব্যবহার করে, বা উৎপাদনের উপকরণ যেটা আছে, তোমরা একটু পরেই জানবা যে উৎপাদনের উপকরণ হচ্ছে ৪টা: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাহলে ভূমি আছে, সেটা দিয়ে আমি কি উৎপাদন করব? এই যে কি উৎপাদন করা হবে আমার সম্পদটা দিয়ে, সেটা একটা সমস্যা। কারণ আমি যেটা উৎপাদন করব সেটা আসলে সবচেয়ে দরকারি কিনা, সমাজের জন্য সবচেয়ে উপকার হবে কিনা, এই চিন্তাটা করতে হয় সবসময় উৎপাদন করতে গেলেই। এখন কিভাবে উৎপাদন করা হবে, সেটা এফিশিয়েন্ট হবে কিনা, তারপরে সেটা উৎপাদন করতে আসলে সব লেবার বেশি ব্যবহার করা হবে নাকি হচ্ছে মূলধন বেশি ব্যবহার করা হবে। লেবার বলতে শ্রম বলছি, মানে শ্রম নাকি মূলধন ব্যবহার করা হবে। তারপরে উৎপাদন তো শেষ, শ্রম বা মূলধন যা দিয়ে উৎপাদন করি। এখন একটা সমস্যা হচ্ছে, আমি আসলে কার জন্য উৎপাদন করেছি? নিজের জন্য, নাকি আমি এটা বাজারে সেল করব? আমার আসলে ভোক্তা গ্রুপ কোনটা, ডিস্ট্রিবিউশনে আমি কোন ভোক্তাদের টার্গেট করে এটা উৎপাদন করেছি, এটা আমাদের উৎপাদনের শুরুতেই ভাবতে হবে। এই ৩টা অর্থনৈতিক সমস্যা কি, কিভাবে, আর হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে, এই ৩টা সমস্যাকে অর্থনীতিতে মৌলিক অর্থনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ অর্থনীতিবিদরা সব সম্পদ থেকে উৎপাদন করতে গেলে এই ৩টা প্রশ্নের উত্তর সবসময় খোঁজে। এই জন্য বলা হয় এগুলোকে মৌলিক অর্থনৈতিক সমস্যা। বুঝেছো? কারণ যে কোনো কিছু উৎপাদন করতে গেলেই প্রথমে আহ, ওই উৎপাদনের উপকরণটা নিয়ে অর্থনীতিবিদরা এই ৩টা জিনিস একসাথে চিন্তা করে, যে কি উৎপাদন করব, এটা কিভাবে উৎপাদন করলে ভালো হবে, আর হচ্ছে আমি আসলে কার জন্য উৎপাদন করতেছি। এখন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমরা একটা পদ্ধতি অবশ্য বলতে পারি, সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। দেখি উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কি বোঝায়। উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট সম্পদ এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। কিছু কি বুঝছো নাকি? এই ধরনের শাস্ত্রীয় কথা হঠাৎ করে বোঝা একটু কঠিন হয়ে যায়। তাহলে কিন্তু আমি আছি তোমাদের সাথে। কিছুক্ষণের মধ্যে তোমরা দেখবে যে এই জিনিসটা তোমাদের কাছে খুব ইজি লাগছে। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা শোনো, দেখবে নিশ্চিত তোমাদের কাছে ইজি লাগবে। আমরা ইজি করার জন্য প্রথমে একটু কিছু শব্দের ব্যাখ্যা করে নিই। যেমন এখানে আছে হচ্ছে চলতি প্রযুক্তি। প্রযুক্তি কি? প্রযুক্তি হচ্ছে একটা হচ্ছে মেশিন, মূলধন। ধরো যে জমি চাষ করার জন্য কি কি আছে, পানি দেওয়ার জন্য মেশিন আছে, ডিপ আছে, তারপরে এটা একটা প্রযুক্তি। তারপর চাষ করার জন্য ট্রাক্টর আছে, এটা একটা প্রযুক্তি। এখন নির্দিষ্ট সম্পদ কি? উৎপাদনের উপকরণ। তাহলে আমরা যদি ধরি ভূমি, তাহলে আমরা নির্দিষ্ট সম্পদ বলতে আমার যতটুকু ভূমি আছে সেটা ১ বিঘা জমি হইতে পারে, এটা হইতে পারে, ওইটা হইতে পারে। তাহলে এই নির্দিষ্ট সম্পদ আর হচ্ছে এই সম্পদটা ব্যবহার করে আমার যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তি ব্যবহার করে সম্পদ থেকে কতটুকু উৎপাদন করতে পারবো তার বিভিন্ন সংমিশ্রণ। আচ্ছা, ইকোনমিক্স এর কথাবার্তা রাখো, আমরা বলেছি বাস্তব জীবনের সাথে সম্পর্ক করে পড়াবো। আচ্ছা, এখন ধরা যাক এই জিনিসটাকে কিভাবে ব্যাখ্যা করি। আচ্ছা ধরো তোমাকে ৩,০০০ টাকা দেওয়া হলো। এখন এই ৩,০০০ টাকা দিয়ে তুমি কত কিছু করতে পারো, অনেক কিছু করতে পারো। খুব বেশি কিছু আবার করতে পারো এই যুগে তাও নয়। মানে তাও তোমাকে দিলে তুমি অন্তত একদিন অন্তত ভালো মতো চলতে পারবে। আচ্ছা, এখন তুমি চিন্তা করলা এই অনেকগুলো অপশন তোমার কাছে আছে, কিন্তু তুমি বেশ ভালো ছেলে, চিন্তা করলা যে এই ৩,০০০ টাকা কাজে লাগাই। তাহলে কিভাবে কাজে লাগানো যায়? তুমি দেখছো যে তোমার কলেজ ড্রেসটা কেমন হয়ে গেছে, তাহলে তুমি চিন্তা করলা যে ৩,০০০ টাকা দিয়ে একটা কলেজ ড্রেসটা তৈরি করি। এখন তোমার চিন্তাটা এরকম হইতে পারে
যে তুমি একটা শার্ট কিনছো ৩,০০০ টাকা দিয়ে, শেষ। আবার হচ্ছে একটা প্যান্টও কিনতে পারো ৩,০০০ টাকা দিয়ে, তাহলে পুরা ৩,০০০ টাকায় একটা শার্ট কিনলে আর কিছু কেনা যাচ্ছে না। আবার একটা প্যান্ট যদি ৩,০০০ টাকা দামের কিনি তাহলে ওকে। তুমি চিন্তা করলে যে আমার শার্ট প্যান্ট দুইটাই দরকার, তাহলে কি করতে পারো, একটা শার্ট একটা প্যান্ট কিনতে পারো। আবার চিন্তা করতে পারো আচ্ছা কলেজ ড্রেস যেহেতু সাদা শার্ট, তাহলে শার্টটা দ্রুত নষ্ট হয়, তাহলে দুইটা শার্ট কিনি, প্যান্টটা বেশি দিন যায়। আচ্ছা, তাহলে এই যে ৩,০০০ টাকা দিয়ে কেনার ক্ষেত্রে তুমি বিভিন্ন সমন্বয় করে কিনতেছো, একটা একবারে একটার পিছনে ব্যয় করে ফেলতেছো, অথবা দুইটা তিনটা জিনিসের পিছনে ব্যয় করে ফেলতেছো। সম্পদ উৎপাদনের ক্ষেত্রে সেম কাজটা হয়। কিরকম? এখন ধরো যে আমার এই যে ৩,০০০ টাকার বদলে এই জায়গায় আমরা ঠিক চিন্তা করব কি, আমার ১ বিঘা জমি আছে, ঠিক আছে? এই যে আমার ১ বিঘা জমি, এই জমিটা হচ্ছে আমার ১ বিঘা, ওকে। এখন আমি এই ১ বিঘা জমিতে কি করতে পারি সেটার একটা টেবিল বা সূচি এখানে আমি দিয়েছি। দেখো, এই ১ বিঘা জমিতে পুরাটাতেই যদি আমি ধান লাগাই, এই ১ বিঘা জমির পুরাটাতে যদি আমি ধান লাগাই তাহলে আমি ৩০ মণ ধান পাবো, আমি জানি। তাহলে যেহেতু পুরাটাতেই আমি ধান লাগাইছি, তাহলে ভুট্টা পাওয়ার কোনো চান্স আমার নাই, তাহলে আমি ভুট্টা শূন্য। এখন আমি চিন্তা করলাম, আচ্ছা তাহলে ইয়া করি, এই আমার কিছু ভুট্টার দরকার আছে, অথবা ভুট্টা করে ইদানিং মানুষজন লাভবান হচ্ছে, তাহলে আমি এই জায়গাটাতে হচ্ছে ভুট্টা করি আর এই জায়গাটাতে ধান করি। করলাম, করে আমি দেখলাম যে আমি এখন ২০ মণ পাচ্ছি ধান আর ২০ মণ পাচ্ছি ভুট্টা। আমি চিন্তা করলাম আরে ভুট্টা করে তো আমার লাভ হচ্ছে, তাহলে আমি এবার উল্টা কাজটা করলাম। এবার এই অংশটাতে, ছোট অংশটাতে করলাম ধান আর বড় অংশটাতে করলাম ভুট্টা। তাহলে দেখা গেল যে আমি এবার ধান পাইছি ১০ মণ আর ভুট্টা পেয়েছি হচ্ছে ৪০ মণ। এবার দেখলাম আরে লাভ ভুট্টাতেই বেশি হচ্ছে, তাহলে আমি এখন ধান করা ছেড়ে দিলাম, দিয়ে পুরোটাতে ভুট্টা করলাম। পুরো জমিতে ভুট্টা করলে ৬০ মণ ভুট্টা পাইলাম, ধান পাইলাম হচ্ছে শূন্য। তাহলে এই জিনিসগুলাই বলছি, তাহলে এটা হচ্ছে সূচি। এই জিনিসগুলো মাথায় রেখে যদি আমরা একটা গ্রাফ আঁকি, যে গ্রাফটা পাবো বা সেখান থেকে যে রেখাটা পাবো সেটাই উৎপাদন সম্ভাবনা রেখা, সেটার মাধ্যমে এই লেখাগুলো ক্লিয়ার হবে। মানে এখানে সংজ্ঞানে আমরা যা বলেছি সেটা ওই গ্রাফটা দেখে আসার পরে তুমি দেখবে যে হ্যাঁ এই কথাই তো। চলো দেখি। আঁকার ক্ষেত্রে তোমরা এই যে এইদিকে যে অক্ষটা আছে এটাকে বলা হয় লম্ব, এখানে হচ্ছে ভূমি, এখানে স্কেল ধরবে মিলিমিটার স্কেলে, ওই যে বড় দাগ অর্থাৎ ৫ মিলিমিটারে একটা করে দাগ দেওয়া থাকবে, ওই অনুযায়ী তোমরা কয়েকটা দাগ দিয়ে নিবে। দাগ দেওয়ার পরে দেখবে যে এই সংখ্যাগুলোর দিকে তাকাবে, এখানে সর্বোচ্চ সংখ্যা ৬০, মানে ৬ ঘর নিলেই আমার হয়ে যাচ্ছে, ১০ করে যদি নেই। তাহলে ভুট্টার ক্ষেত্রে আমি হচ্ছে ৬০ পর্যন্ত আসবো, ধানের ক্ষেত্রে আমার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে ৩০, তাহলে ৩ ঘর নিলেই হচ্ছে, মানে বড় বড় দাগ ৩টা নিবো আর কি, তাহলে ৩টা টান দিয়ে নিবো, নিয়ে এই যে ১০, ২০, ৩০ লিখে ফেললাম। এই পাশে ওইভাবে এই যে আমার মাঝখানে ছিল ১০, ওইটা আমি লিখলাম না আর কি, এটা ১০, আর এই যে এইখানে হচ্ছে ২০, ওকে। ২০, তারপরে চলো এই যে ৩০ ছিল এখানে, ৪০, এইভাবে আর কি আমি ৬০ পর্যন্ত নিয়েছি। এখন নেয়ার পরে আমি তো জানি যে এখানে ৩০, তারপরে এখানে ৬০, তারপরের অপশন হচ্ছে ২০, ২০, তাহলে এটার জন্য আমি এই সোজা একটা আর এই ২০ সোজা একটা আঁকবো, এই যে এঁকে নিলাম। তারপরে আমি হচ্ছে এই যে ১০, ১০-এর সাথে আমার কত, এই যে ধান যখন ১০ তখন হচ্ছে ৪০, ধানের এই যে ১০ বরাবর একটা টান দিব, দিলাম। তারপরে হচ্ছে এই যে ৪০ থেকে এটা কানেক্ট করে দিব, দিলাম। দিলে আমার এই যে এই পয়েন্টটা পাওয়া গেল। এখন আমি এই যে এগুলো যদি যোগ করে দেই তাহলে আমি এটা পেলাম। তাহলে এই যে লাইনটা পেলাম, এই যে এটার নাম হচ্ছে পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এটাকে অবশ্য পিপিএফও বলা হয়, ওকে। পিপিসি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ অথবা পিপিএফ, এটাকে বলা হয় প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, যে কোনো একটা বলতে পারো। এখন আমরা তো বুঝলাম, এখন দেখো উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটা রেখা, এই যে এমন একটা রেখা, যে রেখা যার বিভিন্ন বিন্দুতে, এই যে ধরো এখানে একটা বিন্দু, এই বিন্দুর নাম যদি দেই আমি হচ্ছে এ, এইটার নাম যদি দেই বি, এইটার নাম যদি দেই হচ্ছে সি, এইটাকে যদি বলি আমি হচ্ছে ডি, ওকে। তাহলে যার বিভিন্ন বিন্দু, একটি নির্দিষ্ট সম্পদ, আমার ওই যে ১ বিঘা জমি, সেই জমিতে নির্দিষ্ট সম্পদ ১ বিঘা জমি, চলতি প্রযুক্তি এবং আমার যে প্রযুক্তি আছে মেশিন সেচ, এই সেই ধান, ধানের বীজ, তারপরে ঔষধ,
কীটনাশক সবকিছু মিলে, তারপর হাল চাষ পদ্ধতি সবকিছু মিলে হচ্ছে চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যকে ওই জমিতে ধান এবং ভুট্টা উৎপন্ন মানে উৎপাদনের পরে যে দ্রব্যটা হয় আর কি, বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। এখন এই যে এ বিন্দুতে কি ধান হচ্ছে 30, ধান ও ভুট্টার সংমিশ্রণ, ভুট্টা হচ্ছে 0। বি বিন্দুতে এসে কিসের সংমিশ্রণ, ধান ভুট্টা 20 মণ করে। তারপরে হচ্ছে সি বিন্দুতে 10 মণ ধানের সাথে হচ্ছে ভুট্টা 40 মণ, আর ডি বিন্দুতে হচ্ছে ভুট্টা 60 মণ আর ধান 0। এই হচ্ছে আমার ব্যাপার। তাহলে এই যে এই রেখাটার নাম হচ্ছে পিপিসি, যার বিভিন্ন বিন্দুতে বিভিন্ন সংমিশ্রণ, শুধু এগুলো নয়, এখানেও বিভিন্ন সংমিশ্রণ করা যাবে, অর্থাৎ প্রতিটা বিন্দুতে এরকম অসংখ্য সংমিশ্রণ পাওয়া সম্ভব। এখন আমাদের আরো কিছু বিষয় জানতে হবে। এখন এই যে পিপিসির বা পিপিএফ এর ভিতরের বিন্দুগুলোর ক্ষেত্রে কি বলা যাবে। ভিতরের যে কোনো বিন্দু, যেমন একটা বিন্দু হচ্ছে এইটা, এই বিন্দুতে দেখা যাচ্ছে যে এখানে যদি নেই তাহলে ধানের পরিমাণ হচ্ছে 10 মণ আর ভুট্টার পরিমাণ হচ্ছে 20 মণ। এখন এই বিন্দুটা সম্পর্কে আমরা কি বলবো? এই বিন্দুটা হচ্ছে, দেখো আমার কিন্তু এই যখন 20 মণ ভুট্টা, তার সাথে কিন্তু 20 মণ ধান হওয়ার কথা ছিল, কিন্তু ধান হয়েছে কয় মণ, 10 মণ। তার মানে কি আমার যে জমিটা ছিল আমি কিছু অংশ ফাঁকা রাখছি, কারণ পুরাটাতে আমি যদি ধান মানে ভুট্টা করার পরে বাকি অংশটাতে যদি ধান করতাম তাহলে তো আমি 20 মণ ধান পাইতাম। অথবা এরকম ঘটছে যে আমি এই 10 মণ ধান উৎপাদনের জায়গায় আরো হচ্ছে 20 মণ ভুট্টা উৎপাদন করতে পারতাম, মানে কিছু জমি আমি ফাঁকা রাখছি। এই জন্য এই জায়গাটাকে বলা হয় হচ্ছে অপূর্ণ নিয়োগ, সম্পদের অপূর্ণ নিয়োগ। ভিতরের যে কোনো বিন্দুতে পুরা যেহেতু উৎপাদনটা হচ্ছে না যেটা হওয়ার কথা, সেই জন্য বোঝাচ্ছে যে কিছু জায়গা তো আমি ফাঁকা রাখছি, তাছাড়া এমন হওয়ার কথা না। সো এই জায়গাটাকে বলা হয় অপূর্ণ নিয়োগ। আচ্ছা, এটাকে অদক্ষও বলা হয়। দক্ষ অদক্ষর একটা সংজ্ঞা তোমরা মনে রাখো, সেটা হচ্ছে কোনো উৎপাদনকে দক্ষ বলা হবে যদি কোনো একটা উৎপাদন, যে কোনো একটার উৎপাদন না কমে আরেকটার উৎপাদন কোনোভাবে বৃদ্ধি না করা যায়। আচ্ছা, বুঝলে না তো, এই যে বুঝে যাবা। এখন দেখো এই যে এই বিন্দুতে কি হয়, এখানে 20 মণ ধানের সাথে 20 মণ ভুট্টা, আমি বলছি যে কোনো একটার উৎপাদন না কমিয়ে যদি অন্য দ্রব্যের উৎপাদন না বৃদ্ধি করা যায় তখন সেই বিন্দুটা হচ্ছে দক্ষ বিন্দু। তাহলে 20 আর 20 যখন উৎপাদন হচ্ছে 20 মণ ধানের সাথে 20 মণ ভুট্টা, আমি যদি বলি যে ভুট্টার উৎপাদন ভাই আমাকে বাড়ায় 40 করে দাও, বা আমি করতে চাই, সেই ক্ষেত্রে কি ধানের উৎপাদন 20 মণ রাখা সম্ভব? আনসারটা হচ্ছে না। আমি যদি ভুট্টা 20 থেকে 40-এ চলে আসে, আমার ধান কিন্তু এখানে 20 থেকে 10-এ চলে আসলো, 10 মণ কমে গেল। দ্যাটস ইট। অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে দক্ষ। এটা অদক্ষ কেন? কারণ দেখো আমি এখান থেকে এই ধানের উৎপাদন 10 মণ করতেছি আর এখানে হচ্ছে ভুট্টা 20 মণ এই জায়গাটা, কিন্তু আমি যদি ধান 10 মণও রাখি তাহলে আমি কিন্তু এই পিপিএফ পর্যন্ত যদি যাই তাহলে আমি কিন্তু 40 মণ ভুট্টা উৎপাদন করতে পারতেছি। তার মানে কি একটার উৎপাদন না কমে আরেকটার উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হচ্ছে। এই জন্য এই জায়গাটা অদক্ষ অথবা সম্পদের অপূর্ণ নিয়োগ নির্দেশ করতেছে। এখন আমরা দুইটা বুঝে গেছি যে ভিতরের যে কোনো বিন্দু হচ্ছে অদক্ষ এবং সম্পদের অপূর্ণ নিয়োগ নির্দেশ করে। বাইরের বিন্দু কি? বাইরের বিন্দু হচ্ছে আমরা কিন্তু বাইরের দিকে যেতে চাই। এই যে ধরো যে এই পিপিএফটা যদি, আচ্ছা এটা কেমন হয়ে গেল, যাই হোক এরকম হইতে পারে, এটা স্ট্রেট লাইন ধরে নাও, যে এটা যদি পিপিএফটা আরো উপরে হইতো, এটাকে টেনে যদি আরো উপরে নেওয়া যাইতো তাহলে 30 মণ ধানের জায়গা কিন্তু 40-50 মণ আরো উপরে নেওয়া যাইতো। ধরো যে এই দিক দিয়ে একটা পিপিএফ, তাহলে 100 মণ ধান উৎপাদন হচ্ছে, সেটা কিন্তু আমরা চাই। বেশি উৎপাদন আমরা কিন্তু করতেই চাই, কিন্তু ম্যাটারটা হচ্ছে বেশি উৎপাদন করা কিন্তু সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ হচ্ছে আমার সম্পদটা লিমিটেড, আর হচ্ছে ওই যে প্রযুক্তি, আমার প্রযুক্তি আমাকে সাপোর্ট দেয় না যে এর বাইরে আমরা উৎপাদন করব। আমার সম্পদ এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করেই আমি এই পর্যন্ত উৎপাদন করতে পারি, এর বাইরেরটা উৎপাদন করতে পারি না। সেই জন্য এই জায়গাটাকে বলা হয় হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল। অর্থাৎ এই যে পিপিএফ বা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারের বাইরের যে অঞ্চলটা, সেটাকে বলা হয় অর্জনযোগ্য অঞ্চল। এখন
তাহলে কি এটা কখনোই অর্জন করা সম্ভব নয়? ইয়েস, এটাকে অর্জনযোগ্য বলা হলেও এই অঞ্চলটা কিন্তু অর্জন করা সম্ভব। কি বলেন, যেটাকে অর্জনযোগ্য বলা হচ্ছে সেটাও অর্জন করা সম্ভব? সম্ভব। যেমন বাংলাদেশে যখন মেশিন টেশিন আসে নাই, মানে এই যে এখন সেচ ব্যবস্থা ভালো ছিল না, শুধু বৃষ্টির পানির উপরে নির্ভর করতে হয়েছে। তারপরে যখন চাষাবাদের কোনো প্রযুক্তি ছিল না, ভালো বীজ ছিল না, সেই সময় কিন্তু 1 বিঘায় 30 মণ ধান হইতো না। তখন 10 মণ ধান হওয়াই ছিল অনেক কষ্টের। এখন 30 মণ হয়েছে, তার মানে তখন ধরো যে 10 মণ ধানের সাথে 10 মণ ভুট্টা, এরকম ছিল পিপিএফটা। তারপরে প্রযুক্তির উন্নয়ন হলো, ওই পিপিএফ ধীরে ধীরে এইখানে চলে আসলো, তারপরে আস্তে 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 এই পিপিএফটা কিন্তু এখন এখানে চলে গেছে। বুঝতে পারছো? তাহলে এখন কি সম্ভব? হ্যাঁ, এখনো সম্ভব। যদি আরো ভালো প্রযুক্তি চলে আসে, ভালো বীজ চলে আসে মার্কেটে, তাহলে কিন্তু এটা সম্ভব। তাই হচ্ছে প্রযুক্তির উন্নয়ন ঘটলে প্রশ্নটা মাঝে মাঝে আসে, এই যে উৎপাদন সম্ভাবনা রেখার কি হবে? উৎপাদন সম্ভাবনা রেখা এই যে স্থানান্তর হবে ডান দিকে, স্থানান্তর হবে, ঠিক আছে, শিফট করবে এইদিকে। যত প্রযুক্তি উন্নয়ন ঘটবে উৎপাদন সম্ভাবনা রেখা এদিকে চলে যাবে। এটা হচ্ছে কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছি। এরপরে আসো, উৎপাদন সম্ভাবনা রেখার স্লোপ সম্পর্কে আমাদের একটু জানতে হবে। ঢালটা সম্পর্কে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। ঢালের বিষয়টা হচ্ছে, উৎপাদন সম্ভাবনা রেখার ঢালকে বলা হয় MRPT, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, ঠিক আছে। এই উৎপাদন সম্ভাবনা রেখার স্লোপটার নাম হচ্ছে MRPT, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, মার্জিনাল রেট অফ প্রোডাক্ট ট্রান্সফরমেশন বলা হয়, সরি, মার্জিনাল রেট অফ প্রোডাক্ট ট্রান্সফরমেশন। এটা যে কোনো স্লোপের মতো, স্লোপ রাইস ওভার রান অথবা ডেল ওয়াই বাই ডেল এক্স, মানে হচ্ছে ভূমি অক্ষের পরিবর্তনটা নিচে লেখা হয় আর হচ্ছে লম্ব অক্ষের পরিবর্তনটা উপরে লেখা হয়। পরিবর্তনটা কিভাবে বের করা হয়? y2 মাইনাস y1 আর হচ্ছে x2 মাইনাস x1। আচ্ছা, তাহলে মার্জিনাল রেট অফ প্রোডাক্ট ট্রান্সফরমেশন বের করাটা মূলত হচ্ছে এটার স্লোপ। আচ্ছা, তাহলে যে কোনো লাইনের স্লোপ আমরা জানি যে রাইজ ওভার রান, মানে এইটা হচ্ছে রাইজ, সেটার নিচে থাকে হচ্ছে রান অথবা উঠা বা হাঁটা, যে কোনো সূত্র দিয়েই তোমরা যদি মনে রেখে থাকো। আমি আরো সহজ করে বলি, ভূমিটা যেহেতু এটা তো লম্বর নিচেই আছে, তাহলে নিচেরটার পরিবর্তন আর হচ্ছে উপরেরটার পরিবর্তন উপরেই থাকবে। তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স, এখন ডেল ওয়াই মানে হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান। এখন আমরা এইটাকে যদি বলি হচ্ছে টু, মানে এটাকে যদি বলি ওয়াই ওয়ান, তাহলে ওইটা ওয়াই টু। এখন আমার হচ্ছে কিছু কিছু জিনিস তোমাদের ভুল হয়ে যায়, সেটা হচ্ছে আমাকে কিন্তু বুঝতে হবে যে এক্স টু আর এক্স ওয়ান কোনটা। আমি এখান থেকে যেমন শুরু করছি, এখানে কোথায় থেকে শুরু করবো, এক্স কে কোনটা ধরবো, এই যে আমার এই দুইটা কানেকশন কোথায়, এই 10 ধান 10 মণ হলে সেটার সাথে কানেকশন কার, এই যে 40 মণ। তাহলে এখানে আমি যদি ওয়াই কে ওয়াই ওয়ান বলি, তাহলে এটাকে অবশ্যই এক্স ওয়ান বলতে হবে, মানে এখান থেকে শুরু করার সুযোগ নেই। অথবা হচ্ছে তোমরা যদি সূচিটা দেখো তাহলে এই ভেজালে পড়বে না। গ্রাফ থেকে যদি হয় তাহলে অবশ্যই মনে রাখবে যে এখানে যেটা ওয়াই ওয়ান বা ওয়াই টু ধরবা, সেটার সংশ্লিষ্ট যেটা, তার সাথে যার কানেকশন তাকে বসাবা। তাহলে আমরা ওয়াই টু ধরেছি 20, তাহলে আমার ওয়াই টুর সাথে এক্স টু কত, এই যে এটা হচ্ছে এক্স টু। তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, 20 - 10, আর হচ্ছে ওয়াই টু হচ্ছে 20 - 40, তাহলে হচ্ছে -2 হচ্ছে হাফ। এটা কি বোঝায়? এটা বোঝায় স্লোপ আসলে কি বোঝাচ্ছে এখানে, একদম লিটারালি বললে বোঝাচ্ছে যে প্রত্যেক ধান ধানের 1 মণ বৃদ্ধি করতে হলে ভুট্টা 2 মণ ছেড়ে দিতে হবে। বাস্তবেও কিন্তু তাই বোঝাচ্ছে। এই যে 20 থেকে যখন 40-এ যাচ্ছি, তখন আমি কি করলাম, 20 মণ, অথবা 40 থেকে 20-এ গেলাম, মানে ধান বাড়াতে যাচ্ছি, মানে আগে 40 মণ ভুট্টা আর এখন হচ্ছে 20 মণ ধান। তাহলে এই কতটুকু কমাচ্ছি, ভুট্টা 20 মণ, তাহলে আমার ধান কতটুকু পাচ্ছে, 10 মণ। অর্থাৎ 10 মণে ধান বৃদ্ধি করতে হলে আমাকে 20 মণ ছাড়তে হচ্ছে, মানে প্রতি 1 মণ ধান পেতে 2 মণ ভুট্টা ছেড়ে দিতে হচ্ছে। এই জিনিসটাই এখানে দেখাচ্ছে স্লোপটা, এই জন্য হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। ওকে, এখন আমরা আরো একটা ইন্টারেস্টিং জিনিস শিখবো, যেটা আমাদের বাস্তব জীবনে আমরা প্রতিনিয়তই করে থাকি, সেটাকে বলা হচ্ছে সুযোগ পাই। যেমন এই লেকচারটা তুমি শুনছো, এই লেকচারটা শোনার কারণে তুমি তোমার বন্ধুর সাথে আড্ডা দিতে পারছো না, তুমি আরাম করে ঘুমাইতে পারতে, সেটা পারতেছো না। অথবা তুমি গেমও খেলতে পারতে, তুমি সেটা পারতেছো না। তাহলে তোমার সবচেয়ে পছন্দের কাজ, ধরো এই মুহূর্তে তুমি বন্ধুর সাথে, অথবা তুমি ঘুমাইতে পারতে, তুমি ঘুম অথবা পড়া, এই দুইটা কাজ করো, তুমি ভালো ছেলে।
আচ্ছা, এখন তুমি যে ঘুমাইতে পারতেছো না, না না ঘুমিয়ে লেকচারটা দেখছো, তাহলে এই লেকচারটা দেখার কারণে তুমি ঘুমের সুযোগ হারাচ্ছ। তার মানে লেকচারের সুযোগ ব্যয় হচ্ছে ঘুম। তুমি যেহেতু চালাক ছেলে, তাই তুমি না ঘুমিয়ে লেকচারটাই দেখছো। তাহলে তুমি ছেড়ে দিচ্ছ ঘুম, মানে লেকচারটা দেখার সুযোগ ব্যয় হচ্ছে ঘুম। বাস্তব জীবনে আমরা কি করি, এরকম অনেক অনেক সিদ্ধান্ত নেই, যে কাজগুলো আমাদের করতে মন চায় সেটা বাদ দিয়ে আমরা সেটাকে সুযোগ ব্যয় হিসেবে ছেড়ে দেই, আর ভালো একটা কাজ আমরা করি। যেমন তোমরা কলেজে আসো, এই সময় বাসায় বসে থাকতে পারতে, তাহলে কলেজে আসার কারণে বাসায় বসে থাকার সুযোগ হারাচ্ছ। ওকে, মানে সুযোগ ব্যয় মানে সুযোগ হারানো। তুমি একটা কাজ করতেছো, যে কাজটা করছো সেটার এগেনস্টে যে সুযোগটা তুমি হারাইছো আরেকটা কাজ করার, সেটা হচ্ছে সুযোগ ব্যয়। যেমন তুমি কলেজে আসছো, তাহলে কলেজে আসলে তুমি বাসায় বসে থাকতে তো পারবা না, একটা মানুষ কলেজে বাসায় এভাবে তো হয় না। তাহলে তুমি কলেজে আসছো মানে বাসায় থাকার সুযোগ তুমি হারাইছো, মানে কলেজের সুযোগ ব্যয় হচ্ছে বাসায় থাকা। আবার তুমি যদি বাসায় থাকো, কলেজে যে পড়ানো হচ্ছে, লেকচার টেকচার অনেক মূল্যবান হয়, সেই সুযোগটা তুমি কিন্তু নষ্ট করে ফেললা। তাহলে তুমি যদি বাসায় থাকো, তাহলে এই যে কলেজের মূল্যবান লেকচার গুলো, সেটা হচ্ছে তোমার সুযোগ ব্যয়। ওকে, আশা করি বুঝেছো। তাহলে সুযোগ ব্যয়ের ফর্মাল সংজ্ঞাটা কি? উৎপাদনের ক্ষেত্রে সুযোগ ব্যয় হচ্ছে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদনের যতটুকু ছেড়ে দিতে হয়। আমরা একটু ব্যাক করি। এই যে দেখো, আমার যে 1 বিঘা জমিটা ছিল, আমি যদি পুরোটাতে ধান করি 30 মণ, পুরো জমিটাতে, এই যে আমার তোমাদের আগে যে জমিটা দেখাইছি, আচ্ছা জমি এবার একটু আঁকা বাঁকা হোক না, 1 বিঘা জমির আমি পুরোটাতে একদম ধান লাগাই দিলাম, তাহলে কি আমি ভুট্টা করতে পারবো? অ্যান্সারটা হচ্ছে না। তাহলে কিন্তু আমি যদি ধান না লাগাতাম, তাহলে তো ভুট্টা লাগাতে পারতাম। এই জমিতে আমি হয় ধান লাগাবো, না হলে ভুট্টা লাগাবো। এখন আমি যদি ধান লাগাই, 30 মণ ধান পাবো পুরো জমিতে, আর পুরো জমিতে যদি ভুট্টা লাগাই 60 মণ, তাহলে আমি ধরো যে ভুট্টা লাগাইছি, তাহলে 60 মণ ভুট্টা লাগানোর কারণে আমি কিন্তু ধান 30 মণ আর পাচ্ছি না। তাহলে 60 মণ ভুট্টার সুযোগ ব্যয় হচ্ছে 30 মণ ধান। আবার আমি যদি ধান লাগাই, তাহলে 30 মণ ধানের সুযোগ ব্যয় হচ্ছে 60 মণ ভুট্টা। এটা কেন গুরুত্বপূর্ণ বলো তো? বাস্তব জীবনে একজন কৃষক হিসাব করবে যে আমি যদি 60 মণ ভুট্টা পাই, তাহলে কত টাকা বিক্রি করব, খরচ কত, সেখান থেকে আমার লাভ কত আসবে। আবার এই জমিতে আমি যদি 30 মণ ধান পাই, সেখান থেকে আমার খরচ বাদ দিলে কত টাকা লাভ আসবে, এটা কম্পেয়ার করে সে কিন্তু ডিসিশন নেবে। তোমার বাস্তব জীবনেও তাই। তুমি আসলে ঘুমাবা নাকি পড়বা? তুমি জানো যে পড়ালেখা করলে তোমার ব্রাইট ফিউচার আছে, তোমার জ্ঞান বাড়তেছে, আর পৃথিবীটা তোমার কাছে সুন্দর হচ্ছে। তাহলে তুমি চালাক, বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, সো তুমি কি করবা? ঘুমটাকে সুযোগ ব্যয় হিসেবে ছেড়ে দিবা, আর তুমি পড়ালেখা করবা। এইরকম আহ, সব ক্ষেত্রেই। আবার এরকম না যে তুমি সব সময় শুধু পড়বা, ঘুমাবা না, তাহলে তো পাগল হয়ে যাবা। তাহলে কখন ঘুম দরকার আর কখন হচ্ছে পড়া দরকার, এই ব্যালেন্সটা করতেও তুমি সুযোগ ব্যয় ক্যালকুলেশন করবা। তারপরে উৎপাদনের প্রতিটা ক্ষেত্রে, এই যে একজন কৃষক যেমন হিসাব করবে, একজন হচ্ছে শিল্পপতিও তেমন হিসাব করবে। সে আসলে এটা উৎপাদন করলে কত টাকা লাভ করবে, আর এটা উৎপাদন করতে গিয়ে আরেকটা যে উৎপাদন করতে পারতো, যে সুযোগটা সে ছেড়েছে, সেটাতে কতটা লাভ করতে পারবে। এই জন্য সুযোগ ব্যয় খুব ইম্পর্টেন্ট একটা ধারণা অর্থনীতিতে এবং আমাদের বাস্তব জীবনে। আমরা সবসময় হিসাব করি যে এটার ফলাফলের ভিত্তিতে কোনটা লাভ হবে, একটা যে করতেছি এটার কারণে যেটা ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেওয়ার ফলে আমার কতটুকু লাভ লস হচ্ছে, সেই হিসাবটা করাই হচ্ছে সুযোগ ব্যয়। আচ্ছা, এখন সুযোগ ব্যয়ের প্রকারভেদ আছে। একটা হচ্ছে 3 প্রকার: স্থির সুযোগ ব্যয়, ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, আর হচ্ছে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। স্থির সুযোগ ব্যয়টা কি? একটি পণ্যের উৎপাদন বৃদ্ধি করতে, একটি পণ্য উৎপাদন যদি বৃদ্ধি করো, তাহলে তার একটা ছেড়ে দিতে হবে। এই যে ছেড়ে দেওয়ার হারটা যদি স্থির থাকে, মানে স্থির মানে কি, যে হারে প্রথমে ছাড়তেছো শেষেও একই হারে ছাড়তে হচ্ছে। আর আচ্ছা, তোমাদের ব্যাখ্যা দিয়ে আবার বলি, তাহলে ভালো বুঝবা। ধরো যে ধানের উৎপাদন করছো 30 মণ, আর তখন তো তুমি ভুট্টা উৎপাদন করতে পারো নাই, তখন ভুট্টা ছিল শূন্য। এখন তুমি দেখতেছো যে তুমি ভুট্টাও করতে চাও, তাহলে তুমি এই যে 20 মণ ভুট্টা উৎপাদন করলে, তখন তুমি তো এই যে 20-এর সাথে, এইখান থেকে আমরা দেখবো যে এখন ধান কত, ধান হচ্ছে 20, অর্থাৎ তুমি ছেড়ে দিলা কত, ছেড়ে দিয়েছো হচ্ছে 10 মণ ধান উৎপাদন ছেড়ে দিয়েছো। তাহলে 20 মণ ভুট্টার এগেনস্টে 10 মণ ছাড়ছে। আবার এখানে 20 থেকে 40-এ যাও, 40-এ গেলেও কিন্তু এই যে 20 থেকে এটা নেমে 10-এ চলে আসবে। এই যে অ্যাসোসিয়েটেড পয়েন্ট হচ্ছে এটা। তাহলে এই 40 থেকে 10-এ চলে আসলো, রিলেটেড পয়েন্ট দেখে আমরা এটা দেখবো। তাহলে এখানেও কত ছাড়লাম, এখানেও কিন্তু আমি ওই 10-ই ছেড়েছি। তারপরে আমি 40 থেকে যদি 60-এ যাই, তখন আমার এই যে 10 থেকে শূন্যতে চলে আসবে, এখানেও আমি আহ
একটার উৎপাদন বৃদ্ধি করতে আরেকটার যে হারে উৎপাদন ছেড়ে দিচ্ছি সেটা সবসময় একই থাকতেছে। মানে এটার 2 মনের জায়গায় এটার 1 মন পাচ্ছি, এটা যদি 2 মন বাড়াই তাহলে এটা 1 মন ছেড়ে দেবো। তাহলে এই যে হিসাবটা আমরা এটা স্লোপও দেখেছি 1/2, মানে 1/-2। তাহলে এই যে 2 মন ভুট্টা পেতে গেলে 1 মন ধান ছাড়তে হচ্ছে, এটা সবসময় ফিক্সড থাকতেছে। এই যে এটা যদি হয় ফিক্সড বা স্থির, এই ছাড়ার হারটা, তখন সেটাকে বলা হয় স্থির সুযোগ ব্যয়। এরপরে হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। তাহলে বুঝতেই পারতেছো, এই যে একটার উৎপাদন বাড়াতে গিয়ে আরেকটার সুযোগ যদি ক্রমবর্ধমান হারে বাড়তে থাকে, তখন সেটাকে বলা হয় হচ্ছে আহ ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। যেমন ধরো যে এইখানে এটা হচ্ছে গম আর ওইটা ধান। এই গম আর এইটা হচ্ছে ধান। এখন দেখো, এই যে ধানের উৎপাদন, ধরো যে গমের উৎপাদন ছিল 30 মন, তখন ধান তুমি করোই নাই, তুমি হচ্ছে গমের উৎপাদন করতে চাচ্ছ 10 মন বাড়াবা, তখন তুমি মাত্র 3 মন গম উৎপাদন করার সুযোগ হারাচ্ছ। এবার তুমি আরো 10 মন বাড়াতে চাও, 10 থেকে 20, এই 10-এর জন্য তোমাকে কিন্তু এবার হচ্ছে 7 মন। ওকে, তুমি এই যে 20-এ চলে আসছো, রিলেটেড পয়েন্ট, 20-এর রিলেটেড পয়েন্ট হচ্ছে এই যে এখানে 20, মানে তুমি 7 মন ছেড়ে দিচ্ছ। এরপরে তুমি যদি আবার একদম হচ্ছে 30 মন ধান উৎপাদন করতে চাও, তখন কিন্তু গম শূন্য হয়ে যাচ্ছে। তার মানে লাস্টে 10 মন ধানের উৎপাদন বাড়ানোর জন্য তোমার গম কিন্তু একেবারে ছেড়ে দিতে হচ্ছে। এখানে তোমার সুযোগ ব্যয় চলে যাচ্ছে 20। তাহলে প্রথম 10-এর জন্য সুযোগ ব্যয় কত ছিল? 3। তো মানে তুমি এই যে এই 10 মন ধান উৎপাদন করতে গিয়ে 3 মন গম উৎপাদন করতে পারতেছো না, এই জন্য 10 মন ধানের সুযোগ ব্যয় হচ্ছে 3 মন গম। আবার পরে এই 10 থেকে 20-এ আসতেছে, এই 10 মন ধান উৎপাদন করতে গিয়ে তুমি হচ্ছে গম উৎপাদন করতে পারতেছো মাত্র হচ্ছে 20 মন। তাহলে 27 থেকে 20-এ আসছো, মানে এই 10 মন ধানের সুযোগ ব্যয় হচ্ছে 7 মন গম। কিন্তু 20 থেকে যখন 30-এ যাচ্ছ, তখন কিন্তু তোমাকে 20 মন গম ছেড়ে দিতে হচ্ছে। তাহলে এই যে সুযোগ ব্যয়টা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এরকম যদি একটার উৎপাদন বাড়াতে গিয়ে আরেকটার মানে সুযোগ ব্যয়টা যদি ধীরে ধীরে বৃদ্ধি পায়, তখন তাকে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় বলে। ওকে, খুবই সহজ। এরপর হচ্ছে এই যে একটার উৎপাদন বাড়াতে গিয়ে আরেকটার আহ, সুযোগ ব্যয়, তো উৎপাদন বাড়াতে গিয়ে যদি সুযোগ ব্যয়, উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে যদি সুযোগ ব্যয় ধীরে ধীরে কমতে থাকে, তখন সেটাকে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় বলে। এখন তুমি এটা যে কোনো ভাবে এক্সপ্লেন করতে পারো। যেমন এইখানে ধরো যে এইটা ধান আর ওইটা গম। আচ্ছা, এই ধান আর হচ্ছে গম হবে। এবার আমরা উল্টা এক্সপ্লেন করে দেখি আর কি কেমন হয়। ধরো যে আমার জমিতে আমি পুরাটাই হচ্ছে ধান উৎপাদন করি, তাহলে আমার 30 মন ধান হবে। এখন আমি যদি 10 মন, হ্যাঁ, 10 মন গম উৎপাদন করতে চাই, তাহলে আমাকে কিন্তু এই 30 থেকে চলে আসতে হচ্ছে হলো 12-তে। এই যে রিলেটেড পয়েন্ট এখান থেকে দেখবো, মানে হচ্ছে 10 মনের জন্য আমি ছেড়ে দিলাম, 10 মন গমের জন্য কতটুকু ছেড়ে দিয়েছি? 18 মন ধান, মানে 30 - 12 18। আচ্ছা, এখন আমি 20 মন গম চাই। এইভাবে করব যেন আমার একটু জমিতে 20 মন গম হয়। তাহলে তখন আমি কত বাড়াইছি? 0 থেকে 10-এ আসছি, এখানে আবার 10। তাহলে এটার অ্যান্সারের পয়েন্ট হচ্ছে 5। তাহলে আমি বাড়ালাম এখানে কত? এই এই প্রথম 10-এর জন্য আমার ধান কমে গেল, মানে প্রথম 10 মনের সুযোগ ব্যয় হচ্ছে 18 মন ধান। পরের 10 মনের সুযোগ ব্যয় কত? বুঝতেই পারছো, এই যে 12 - 5, 7 মন ধান। তাহলে প্রথমে ছিল, তারপরে যদি আরো বাড়াতে চাও, এই যে আবার হচ্ছে 20 থেকে যদি 30-এ যাও, তাহলে এখানে 5। তাহলে 5 আর এইখানে হচ্ছে 7, এইখানে কিন্তু হচ্ছে 18। তাহলে এই যে দেখো, উৎপাদন, একটার উৎপাদন বৃদ্ধির সাথে সাথে আরেকটা সুযোগ ব্যয়টা ধীরে ধীরে কমে যাচ্ছে। এইভাবে যদি কমতে থাকে, তখন সেটাকে বলা হয় ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। আশা করি কারোই কঠিন লাগার কথা না। সুযোগ ব্যয় জিনিসটা সবারই ইন্টারেস্টিং লাগার কথা। আর সাথে যদি ওই যে একটার উৎপাদন বাড়তে গেলে সুযোগ ব্যয় বাড়ে, তাহলে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় যদি না বাড়েও না কমেও না, ঠিক থাকে স্থির, আর যদি সুযোগ ব্যয় ক্রমহ্রাসমান হারে মানে কমতে থাকে, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে আহ আহ, ক্রমহ্রাসমান। এই হচ্ছে আমাদের আজকের পড়ালেখা।